শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রেমিটেন্স যোদ্ধাদের চ্যালেঞ্জ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব আবু আহমেদ খিজির, সভাপতি কানেক্ট বাংলাদেশ ইউকে, এবং আমাদের সাথে রয়েছেন জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, সিনিয়র সাংবাদিক এবং BanglaNews24.com-এর নির্বাহী সম্পাদক। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন নাসিম চৌধুরী, সেক্রেটারি জেনারেল কানেক্ট বাংলাদেশ ইউকে, এবং নুরুল আমিন, সহসভাপতি কানেক্ট বাংলাদেশ ইউকে। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব আবু আহমেদ খিজির, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় রেমিটেন্স যোদ্ধাদের চ্যালেঞ্জ। আমরা জানি দেশের বাইরে যারা আমাদের এই দেশের নাগরিক বিদেশে যাচ্ছেন, অনেকটা ভাগ্যের অন্বেষণে যাচ্ছেন তারা ঠিকই, কিন্তু সেখানে যেই সোনালী স্বপ্নের কথা আমরা শুনি বা তারাও বুকে লালন করে, আদতে যে সেটি হয়তো থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। সেখানে তাদেরকে অহরত্র পরিশ্রম করতে হয় এবং সেই পরিশ্রমের পেছনের গল্পটা আমরা জানি না। আমরা দেখি যে তারা মাসে মাসে কিংবা বছরে বছরে একটি নির্দিষ্ট সময়ে পরিবার পরিজনের কাছে টাকা পাঠাচ্ছে, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে লাভবান করছে এবং সার্বিকভাবে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে, বুনিয়াদকে মজবুত করছে। কিন্তু তাদের হতাশা, ক্ষোভ, বঞ্চনা সেগুলো সেভাবে সবসময় হয়তো গণমাধ্যমে তুলে ধরবার চেষ্টা করেও পারা যায় না, নানা সীমাবদ্ধতার কারণে। আজকে আমি আপনার কাছে জানতে চাইব, প্রথমে আপনারা আছেন, আমরা দর্শকদের যে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, সেখানে যারা রয়েছেন তারা সবাই একটি সংগঠনে আছেন এবং সেই সংগঠন দীর্ঘদিন থেকে কাজও করছেন এই বিষয়গুলো নিয়ে। আমরা সার্বিকভাবে প্রথমে আপনার বক্তব্যটাই শুনব। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি এটিএন বাংলাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে আপনাদের সংলাপ প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্যে। তার সাথে সাথে আরও শুভেচ্ছা জানাচ্ছি এটিএমের শ্রোতা এবং দর্শকদের। আশা করি আপনারা প্রোগ্রাম দেখে আনন্দ করবেন। প্রবাসী, আপনারা জানেন বর্তমানে প্রায় 10%-এরও বেশি এদেশের জনগোষ্ঠী পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে, চাকরিরত কাজ করছে, শ্রমিক হিসেবে কাজ করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে অন্যান্য ক্যাপাসিটিতে কাজ করছে। এবং বাংলাদেশের যে বর্তমান অর্থনীতি, তার প্রায় 30% আমাদের প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভরশীল। যদিও 30% নির্ভরশীল, কিন্তু বর্তমানে আমরা কিছু জিনিস দেখছি যে প্রবাসীরা তাদের যে বিভিন্ন ধরনের সমস্যা, তার কোনো শেষ নেই। আমাদের সমস্যা শুরু হয় ঢাকা এয়ারপোর্ট থেকে বা সিলেটের শাহজালাল এয়ারপোর্ট থেকে শুরু করে তাদের সয় সম্পত্তি, বিষয় সম্পত্তি, ইনভেস্টমেন্টের সিকিউরিটি, জীবনের নিরাপত্তার অভাব, বিভিন্ন ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছে। এই সমস্যাগুলো সমাধানের জন্যে বিক্ষিপ্তভাবে সারা বিশ্বে বিভিন্ন দেশে যারা প্রবাসীরা বাস করছে, তারা বিভিন্নভাবে সরকারের কাছে আবেদন জানিয়েছে। কিন্তু আমরা দেখেছি সাকসেসিভ গভর্নমেন্ট গত 50 বছরে প্রবাসীদের জন্য তেমন কোনো বিশেষ ইনিশিয়েটিভ নেয়নি যাতে প্রবাসীরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। এই সমস্যাগুলোকে সামনে রেখে কানেক্ট বাংলাদেশ 2016 সালে আমরা প্রথমে প্যারিসে সমস্ত বিশ্বের প্রবাসী যারা আমরা বসবাস করি তাদেরকে নিয়ে প্রথমে একটা কনফারেন্স করি যে আমাদেরকে সম্মিলিতভাবে একটা ভয়েস ক্রিয়েট করতে হবে, যার ফলে আমরা সাকসেসিভ গভর্নমেন্টের সাথে আলোচনায় সংলাপে আসতে পারি, আমাদের সমস্যাগুলো কী সেই সমস্যাগুলোকে আমরা তুলে ধরতে পারি। এবং আমার দৃঢ় বিশ্বাস, এখনও আমি বিশ্বাস করি, যদিও 2022 সালে ঢাকা ন্যাশনাল প্রেস ক্লাবে আমরা কানেক্ট বাংলাদেশের প্রেস কনফারেন্স করেছি এবং সেখানে 17 দফার দাবি আমরা প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে, সারা বিশ্বে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে উপস্থাপন করেছিলাম। এইটা আমার সামনে আছে, আপনারা দেখতে পাবেন। এবং সেখান থেকে কিছু দাবি দেওয়া তারা পূরণ করেছেন, 2-1টা পূরণ করেছেন। এবং তার মধ্যে থেকে বিদেশে
বিদেশে আমাদের হাই কমিশন থেকে বা অ্যাম্বাসি থেকে প্রবাসীদের জন্য আইডি কার্ড, তাদের পাসপোর্ট, যদিও সরকার দাবি করেছেন এগুলো চালু হয়েছে, কিন্তু আসলে সেভাবে সচলভাবে চালু হয়নি। বিভিন্ন ধরনের টেকনিক্যাল গ্লিচ আছে, যার ফলে যারা সাধারণ পাবলিক, যেটা আমরা বলি প্রবাসী, তাদের পক্ষে আইটি টেকনোলজি ব্যবহার করে এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তারপরেও তারা প্রচেষ্টা করেছেন। কিন্তু আমরা যখন 22 দফা দাবি সরকারের কাছে সাবমিট করেছি 2022 সালে, তখন আমাদের একটা সময়সীমা ছিল। সময়সীমা ছিল, আমরা বলেছি 4 বছরের মধ্যে আমাদের এই দাবি দাওয়াগুলো সম্পন্ন করতে হবে। তার মধ্যে প্রবাসীদের আইডেন্টি কার্ড ছিল, পাসপোর্ট ছিল, প্রবাসী যারা বিভিন্ন দেশে কোনো কারণবশত ওই দেশে জেলে আছে তাদেরকে ওখান থেকে বের করে আনার জন্য বাংলাদেশ বিভিন্ন হাই কমিশনের দায়িত্ব পালন করা, তাদের খরচায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা, মহিলা শ্রমিকরা যেখানে নির্যাতিত হচ্ছে বিভিন্ন দেশে তাদের জন্য আইন প্রয়োগ করা, এবং দেশ থেকে যাওয়ার আগে যে দেশে যারা যাচ্ছে তাদের সাথে আমাদের বাইলেটারাল এগ্রিমেন্ট থাকা যে এই মহিলা শ্রমিকদের কীভাবে ট্রিট করতে হবে, এবং যদি তাদেরকে সেভাবে ট্রিট করা না হয় তার জন্য তাদের কীভাবে কম্পেনসেশন এবং কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার সাথে আরেকটা জিনিস যেটা আমরা প্রবাসে যারা আছি আমরা দেখি আমাদের অভিজ্ঞতা থেকে, মেগা রিচ বাংলাদেশি কমিউনিটির সংখ্যা প্রবাসে খুব কম। আচ্ছা। হ্যাঁ, কিন্তু মাঝারি ধরনের অঙ্ক ইনভলভ করার মতো বহু বাঙালি সারা বিশ্বে আছে প্রবাসী। মাঝারি ধরনের অঙ্ক বলতে আমি বলছি ধরেন $250,000 থেকে $1 million পর্যন্ত ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি বহু বাঙালি, হাজার হাজার বাঙালি এই ইয়েতে আছে, কমিউনিটিতে আছে। কিন্তু তাদের ইনভেস্টমেন্ট করার জন্য বাংলাদেশের উন্নতির সঙ্গে ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার, পরিস্থিতি দরকার, এবং তারা যে ইনভেস্ট করবে তার অর্থের যে একটা সিকিউরিটি দরকার, আর তার সাথে সাথে ইনভেস্টমেন্টে আসতে হলে আরও যে গভর্নমেন্টের ইকোনমিক ইনসেন্টিভ দরকার, সহযোগিতা দরকার, সেই জিনিসগুলো সেইভাবে এখনো পর্যন্ত গভর্নমেন্ট তৈরি করতে পারেনি। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি, আপনাদের যদি এই ব্যাপারে অসুবিধা থাকে আমরা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে এগিয়ে আসতে চাই। আমরা জয়েন্টলি সংলাপের মধ্যে দিয়ে দেখা যায় আমরা কী ধরনের প্রক্রিয়া শুরু করতে পারি। হ্যাঁ, মানে বিনিয়োগের বিষয়ে এবং প্রবাসীদের, বিশেষ করে আমাদের প্রবাসীদের একটা বিরাট সমস্যা তাদের সহসম্পত্তি নিয়ে। আচ্ছা, সহসম্পত্তি বলতে আপনি বোঝাচ্ছেন দেশে যে সহসম্পত্তি আছে যেটা তারা ইনহেরিট করেছে, বা যে বিশেষ করে সেকেন্ড জেনারেশন যারা আছে তাদের বাপ মা যে সহসম্পত্তিগুলো রেখে গেছেন, সেটা কিভাবে মানে কেন সমস্যা তৈরি হচ্ছে? সেখানে কি ডিপ্রাইভড হওয়ার আশঙ্কা? প্রচুর পরিমাণে আশঙ্কা না হয়ে গেছে। কিভাবে সেটি? তারা ফলস ডকুমেন্টেশন করে তাদের সহসম্পত্তি বিক্রি করে ফেলছে, দখল করে ফেলতেছে। হ্যাঁ, আর যারা বিদেশে থাকেন আপনারা জানেন তারা রেমিটেন্স আর্নার, তারা 1 মাস থেকে 1.5 মাসের বেশি একযোগে এখানে থাকতে পারেন না, কারণ তাদের সেখানে চাকরি বাকরি করতে হয়। এবং এটা বাংলাদেশ গভর্নমেন্টের জন্যও ভালো, তারা 1 মাসের বেশি থাকতে পারে না। যত বেশি তারা থাকবে রেমিটেন্স তত কমে আসবে, কারণ তারা সেখানে আর্ন করছে না, তাই না? এবং বাংলাদেশ গভর্নমেন্টের অর্থনৈতিক স্বার্থে তাদের প্রয়োজন যে প্রবাসীদের যে সমস্ত সমস্যা, জমি জমা এগুলো নিয়ে তারা ফেস করতেছে, একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে, আইনের মধ্য দিয়ে, একটা অল্প সময়ের মধ্য দিয়ে এই সমস্যাগুলোকে সমাধান করা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি নিজেও যার ভুক্তভোগী, আইন সংক্রান্ত ব্যাপারে আপনি কোর্টে যান, বিভিন্ন জায়গায়। আমি আইনের এই বিষয়টাতে আসবো আপনার কাছে। আমি দুটো বিষয় এখানে পেলাম মূলত। সেটি হচ্ছে, একটি হলো যে আপনাদের সার্বিকভাবে তো নানা রকম বিষয় রয়েছে, হয়রানি বা হ্যারাসমেন্টের যে বিষয়গুলো বলছিলেন ধাপে ধাপে বিভিন্ন জায়গায়, এবং ডেপ্রাইভের কথাও বলছিলেন, কিন্তু সম্পত্তির যে বিষয়টি আপনি বললেন এটি একটি খুবই ভাইটাল কোয়েশ্চেন। আর আরেকটি ব্যাপার আপনি বলছিলেন ইনভেস্টমেন্ট, যে এই দুটি বিষয় আমি পেলাম, এবং আমি এগুলো নিয়েও আলাপ করব। আমাদের সাথে অনলাইনে যে সব সম্মানিত অতিথি যুক্ত আছেন আমরা তাদের কাছে এবার যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন জনাব নাসিম চৌধুরী, সেক্রেটারি জেনারেল কানেক্ট বাংলাদেশ ইউকে। শুনতে পাচ্ছেন আপনি মিস্টার নাসিম চৌধুরী? জি, যে আলাপটি আমরা করছিলাম, যে এই যে রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের নানা রকম বঞ্চনা কথা আমরা আলাপ করছিলাম। এখানে মোটা দাগে দুটি বিষয় বলেছেন, সার্বিকভাবে আরও কিছু বিষয় আপনি যদি যুক্ত করেন। আসসালামু আলাইকুম, আমি নাসিম চৌধুরী। আমি বলার আগে এটিএনকে ধন্যবাদ আমাদেরকে
অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে ডাকার জন্য। আপনার সব কলা কৌশলী যারা আছে ওদেরকেও ধন্যবাদ, এবং অনুষ্ঠানে যারা ফিজিক্যালি আছেন এবং জুমে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমত, আপনারা যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে রেমিটেন্স যোদ্ধা, আমাদের মুক্তিযোদ্ধা যেমন দেশকে স্বাধীন করেছে, দেশ স্বাধীন করার পরে দেশকে বিল্ড করার জন্য যে যোদ্ধা দরকার সেটা হলো রেমিটেন্স যোদ্ধা। এবং আমি আপনাকে জানাতে চাই যে বাংলাদেশ যখন সৃষ্টি হয় তখন আমাদের সেন্ট্রাল ব্যাংকের কোনো ফরেন কারেন্সি ছিল না। একমাত্র ইউকের লোকরাই আপনার প্রথমে এই একটা বিরাট ফান্ড দিয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেন কারেন্সি স্টার্ট করেছিল, এবং আজ পর্যন্ত টিল টুডে আমাদের ফরেন কারেন্সির রিজার্ভ যে প্রবলেমে পড়তেছে, স্টিল লার্কিং ইন $20 বিলিয়ন, এটাকে উঠানোর জন্য একমাত্র ফাইন্যান্স মিনিস্ট্রি এবং সমস্ত বাংলাদেশ গভর্নমেন্ট যন্ত্র বসে আছে যে রেমিটেন্স আলারা কখন রেমিটেন্স পাঠাবে, আমাদের রিজার্ভ বাড়বে, আমাদের অর্থনৈতিক চাকা আস্তে আস্তে সচল হবে আবার। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের এই যোদ্ধারা যে এত কষ্ট করতেছে, এরা চায় রেকগনিশন, এরা চায় এদের যে যে ফান্ডগুলো পাঠাচ্ছে, যে বৈদেশিক মুদ্রা, এগুলি যদিও বা গভর্নমেন্ট অনেক ভালো জায়গায় এগুলি খরচ করছে, কিন্তু এগুলি বিচ্ছিন্নভাবে খরচ হয়ে যাচ্ছে। তারা চায় যে তারা জানুক তাদের এই পয়সাটা কোথায় কোথায় খরচ হচ্ছে দেশের উন্নয়নের জন্য ওদো। এবং সেই কারণে আমরা এই যে কানেক্ট বাংলাদেশ 2016 সন থেকে এই যাত্রা শুরু, আমরা দাবি করে আসছি যে সরকার, যে সরকারই থাকুক না কেন, একটা শ্বেতপত্র প্রকাশ করুক যে এই পরিমাণ টাকা যেগুলো ফরেন কারেন্সি আসতেছে সেগুলোর একটা শ্বেতপত্র প্রচার করুক, যেখানে উল্লেখ থাকবে যে তাদের এই পয়সাগুলো তারা কোথায় কোথায় রাষ্ট্রকে গঠন করার জন্য, রাষ্ট্র বিনির্মাণ কোথায় কোথায় খরচ করছে। এটা হবে একটা তাদের একটা সম্মাননা দেওয়া। এবং আমি একটু আঙ্কিকভাবে আপনাদেরকে জানাতে চাই যে পরিমাণ পয়সা এরা পাঠাচ্ছে সেটা আপনি যদি প্রতিদিন চিন্তা করেন, প্রতিদিন তারা 900 কোটি টাকার পরিমাণের বৈদেশিক মুদ্রা পাঠায়। তো আপনি যদি এটাকে 300 দিনে যদি ভাগ করেন, তাহলে আপনি, আমাদের প্রেসিডেন্ট সাহেব যেমন বলেছে, আমাদের বাজেটের মানে বাৎসরিক বাজেটের নিয়ারলি 40% টাকা এরা যোগান দিচ্ছে। সেই কারণে আমার মনে হয় যে আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের যতগুলো প্রবলেম আছে, ইনক্লুডিং এই যে সম্পত্তির প্রবলেম যেটা বলছে, এটা মোর ইম্পর্টেন্ট, এগুলি সরকারকে কিভাবে তারা সাহায্য করবে, এইসব প্রপার্টির প্রবলেম, তারপর তাদের এই দেশে তাদের বিভিন্ন দাপ্তরিক কাজকর্মগুলোর প্রবলেম, এইসব যাতে ইজি হয়। আমি আপনাকে একটা জিনিস বলি, এখানে না বললেই নয়, আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমরা লন্ডনে এসেছি প্রায় 1 মাস হতে চলছে, ওনার কিন্তু আজকে রাত্রে ফ্লাইট, আমারও ফ্লাইট কিছুদিন পরে, কিন্তু আমরা এখানে এসে অনেক আমাদের যে রেসপেক্টিভ মিনিস্ট্রি আছে এই মিনিস্ট্রিতে আমরা অ্যাপ্লাই করেছি ওনাদের সাথে দেখা করার জন্য। আনফর্চুনেটলি আমরা এখনো সুযোগ পাইনি, হয়তো পরে সুযোগ পাবো, কিন্তু আমাদের যারা বাইরে থাকি আমরা তো বেশি দিন এখানে থাকতে পারি না। সুতরাং আমি মনে করি যে আমাদের এই প্রবলেমটা সব যারা রেমিটেন্স যোদ্ধা আছে এরা এই দেশে এসে যখন এরা দেশে অনেক কাজকর্ম তাদের থাকে, এই কাজকর্মগুলো যখন করতে যায় সরকারি দপ্তরগুলোতে বিশেষ করে, তারা কিন্তু ওই ধরনের সাহায্য সহযোগিতা করে না। দীর্ঘসূত্রিতা করার কারণে তারা এই কাজগুলি করতে না পেরে শেষে তারা তাদের মানে আপনি বলছেন যে ইনস্ট্যান্ট রেসপন্স যেরকম কিংবা আপনাদের এক্সপেক্টেড রেসপন্স যেরকম পাওয়ার কথা সেটি হয় না, বিলম্বিত হয়ে যায়। তাই নয়, আমরা বিদেশে যে হাই কমিশন এবং কনসুলেট এবং এমবাসিসগুলো আছে এদেরকে আমরা যখন যাই, যখন কোনো মেইল পাঠায় অথবা চিঠি পাঠায় অথবা দেখা করতে চায়, তাদের কোনো সময় হয় না। আমি এটা আশ্চর্য হয়ে যায় যে তারা তাদের কাজের ক্ষেত্রে কিভাবে তারা দেশের লোকদেরকে যারা বসবাস করে ওখানে সাহায্য সহযোগিতা করে। এবং ইদানিং আমি দেখা যাচ্ছে যে নো ভিসা রিকোয়েস্ট নামে একটা যে পয়সা তারা নেয় সেটাকে তারা মানে 3 গুণ কি 4 গুণ ইনক্রিজ করে দিয়েছে। এটা সব বাঙালি যারা আছে বিদেশে তাদের জন্য একটা বিশেষ একটা প্রবলেম ফেস করছে। এবং এটার জন্য আমরা অনেক চেষ্টা করেছি যে হাই কমিশনের লেখালেখি আমরা করেছি,
বাট ওদের কোনো রেসপন্স নাই। তো আমি মনে করি যে সরকারকে আমরা বিভিন্নভাবে সহায়তা করতে চেষ্টা করতেছি, যে সরকারে আসুক না কেন, যেটা এনআরবিদের প্রবলেমগুলো সলভ করার জন্য। কারণ আপনি আমাদের অনেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল যেহেতু একটি অরাজনৈতিক এবং নন কমিউনাল এবং নন প্রফিটেবল অর্গানাইজেশন, আমাদের কোনো নিজস্ব ফান্ড দিয়ে আমরা চলি। আমরা কাউকে থেকে কোনো ব্যাংক লোন অথবা কোনো বিশাল ফান্ড আমরা পাই না। সুতরাং আমাদের এই কষ্ট যেটা আমরা করতে চাচ্ছি সেটা হলো দেশের জন্য। কারণ আমাদের যে স্লোগান আছে এটা হলো, আমাদের স্লোগানে দেখা যাচ্ছে এটা রেমিটেন্স আমাদের অধিকার এবং বাংলাদেশের উন্নয়ন। কারণ আমরা মনে করি যে যারা রেমিটেন্স আর্নারের উন্নতি হলে বাংলাদেশের উন্নতি, এই দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কারণে যে রেমিটেন্স যোদ্ধাদের যদি সরকার আরও বেশি প্রবাসীদেরকে অধিকার দেয়, তাহলে তারা আরও অধিক পরিমাণে দেশে বিনিয়োগ করার জন্য আগ্রহী হবে এবং তাদের যে নেক্সট জেনারেশন তারাও আমার দেশের জন্য তাদের যে হোমল্যান্ড বলে একটা কথা আছে সেইটা তারা অ্যাকসেপ্টেবিলিটিটা আরও বেড়ে যাবে। কারণ হচ্ছে নতুন প্রজন্মদেরকে আকর্ষণ করার জন্য আমাদের যে এমবেসিগুলো আছে তারা আরও সচল এবং সচ্ছল, আরও প্রোগ্রাম নেওয়া আমার মনে হয় প্রয়োজন। কারণ আমি দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ওরা যেভাবে এনআরবিদেরকে সম্মাননা দেয়, আমাদেরকেও একই পলিসি অ্যাডপ্ট করতে হবে, এটা আমি বিশ্বাস করি। এবং এই কারণেই আমি মনে করি আমাদের দেশের উন্নতি যদি আমরা করতে চাই, সার্বিক উন্নয়ন, সেই উন্নয়ন যদি করতে চাই, শুধু রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স আমরা পাবো, এটাই যদি সারা জীবন আমরা চলতে থাকি, তাহলে আমার মনে হয় আমাদের সুদূর প্রসারী কোনো প্রোগ্রামে আমরা যেতে পারবো না, এইভাবেই চলতে থাকবে। অসংখ্য ধন্যবাদ নাসিম চৌধুরী। আমি আসবো আবার আপনার কাছে মিস্টার নাসিম চৌধুরী। আমি যাচ্ছি নুরুল আমিন। জনাব নুরুল আমিন, শুনতে পাচ্ছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আমি আজকের এটিএন বাংলার উপস্থাপক এবং সকল কলা কৌশলী এবং এটিএন বাংলার সকল শ্রোতাদের আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য শুরু করছি। এক নম্বরে আমি যেটা বলতেছি সেটা হলো, আজকে আমাদের প্রবাসীদের বিরাট একটা জনগোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশে ছাড়াই ছিটিয়ে আছে এবং তাদের সাথে বাংলাদেশের প্রায় অর্ধেক লোকে এদের উপর নির্ভরশীলতা বলতে আমি এটুকু বুঝি, যখন ধরেন আমি একজন লোক বাইরে অবস্থান করতেছি, আমার উপরে নির্ভরশীল আমার ভাই, আমার বোন, আমার ছেলে মেয়ে, আমার বাবা মা। এই হিসাব করতে গেলে প্রায় আমার মনে হয় যেন বাংলাদেশের অর্ধেক লোকে তাদের উপরে নির্ভরশীল। তবে বড় দুঃখের বিষয়, আমি কথাটাই বলতেছি, এটা আসলে কাকে বলবো, কেননা আমরা মনে করি যে দেশটা স্বাধীন হয়েছে আমার মনে হয় দেশটা স্বাধীনতা ভোগ করেছে আমরা মনে হয় 2 থেকে 3 মাস। তারপর থেকে এই দেশটা চলছে একরকম পরিবারতন্ত্র এবং স্বৈরতন্ত্র এবং তাওয়াদারির মাধ্যমে এই দেশটা চলছে। তো এখন আসলে দুঃখের বিষয়, আমরা যে প্রবাসী, আমাদের যে কি কষ্ট কি দুঃখ, এটা একদম প্রবাসী ছাড়া এটা কেউ অনুভব করার মতো না। তবে আমি কথাটাই বলবো যে এই দেশে প্রবাসীদের এসব সমস্যার সমাধানের জন্য প্রবাসীদের কোনো প্রতিনিধিত্ব কোথাও এই পর্যন্ত কেউ দেখায় না এবং করেনি। শুধু এই প্রবাসীদেরকে নিয়ে আমাদের বিভিন্ন রাষ্ট্রের যে নীতি নির্ধারক বা বিভিন্ন কর্মকর্তারা, এরা শুধু গানের সুরে কথায় বলে আছে, বাইরে আছে। দেখি বিভিন্ন সময় যে আপনারা প্রবাসীরা যদি না হন তাহলে আমাদের দেশের উন্নয়নের চাকা ঘুরবে না, এটা শুধু আছে এখানে গানের সুরে কথা বলে, কিন্তু বাস্তবায়নে এ পর্যন্ত কিছুই দেখি নেই। তো আমি জোর দাবি জানাবো, সর্বপ্রথমে যাই কিছু করুক, আমি মনে করি প্রবাসী মন্ত্রণালয় আছে বা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে বা হোম মিনিস্ট্রি আছে, বিশেষ করে আমাদের জন্য 3টি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ। আমি চাচ্ছি আমাদের প্রবাস থেকে যারা বিজ্ঞ, যারা অভিজ্ঞতা আছে এবং তাদেরকে এসব বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব বা ইনভলভ করা হোক, তাইলে আমি মনে করব এটার সাথে সাথে প্রবাসীদের উন্নতি হবে, দেশেরও উন্নতি হবে। তো এটাই আমি
জি। আপনাদের কাছে নিয়ে অসংখ্য ধন্যবাদ জনাব নুরুল আমিন। আপনি যে বলছিলেন, আমার মনে হয় কিছু আগের চেয়ে তো পরিস্থিতি নিঃসন্দেহে কিছুটা উন্নতি হয়েছে। বিমানবন্দরে বলি কিংবা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভের কথা বলি, অন্যান্য অনেকে দূতাবাসগুলোর কথা, হয়তো কিছু ঘটনা তো রয়েছেই, তবে একেবারে পরিবর্তন হয়নি তেমনটি নয়। চেষ্টা করছেন, আরও সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বিষয়গুলো নিয়ে কাজ করবেন, সেটি আমরা প্রত্যাশা করি। আমরা এ পর্যায়ে শুনবো জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আপনার আলোচনা শুনবো। আপনি শুনছিলেন আমাদের যে আজকের আলোচ্য বিষয়, আমরা বলছিলাম রেমিটেন্স যোদ্ধাদের চ্যালেঞ্জ, এবং অনুষ্ঠানের শুরুতে যেটি বলছিলাম আপনি শুনছিলেন যে এই যে যারা রেমিটেন্স যোদ্ধা বলি যাদেরকে, ওনারা তো একটা বিরাট স্বপ্ন নিয়ে যান, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আসলে সেই স্বপ্নের সাথে বাস্তবের মিলটা খুঁজে পাওয়া যায় না, এবং আমরা শুধু দেখি ওনাদের যে অর্থের প্রবাহ সেটি দেশের বিভিন্ন জায়গায়, অর্থনৈতিক ক্ষেত্রে, নানা ক্ষেত্রে, কিন্তু এর পেছনে যে ওনাদের যে কষ্ট, যে পেছনের গল্পটা, সেটি হয়তো আমরা সেইভাবে অনুভব করতে পারি না, এবং নানা ক্ষেত্রে বঞ্চনা তো রয়েছেই যেটি বলছিলেন। সার্বিকভাবে আপনার আলোচনা শুনবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন আজকে, এই জন্য এটিএন বাংলাকে ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাগুলো বললেন যে নানা স্বপ্ন নিয়ে যায় এবং পরে ফিরে আসে অনেক দুঃখ বঞ্চনা নিয়ে, তো অধিকাংশই ফিরে আসে, অনেকে আবার ওই দেশে সেটেল হন, তারা স্থায়ী আবাস গড়ে তোলেন, এরপরে একে একে একজন দুজন করে তাদের জেনারেশনকে নিয়ে যান। এরা এক ধরনের ওই দেশে মানে প্রবাস থেকে ওই দেশের নাগরিকে রূপান্তরিত হন, তাদের এক ধরনের জীবনযাপন হয়। তারা কিন্তু অভিবাসন যেটা মানে ভিটে ছাড়া হয়ে যায় অনেক সময়, কিন্তু তাদের মাটির প্রতি টান রয়ে যায় অনেক বেশি। এই জন্য তাদের একটা বেদনা কাজ করে সবসময় দেশের জন্য, এই জন্য দেশের জন্য তারা কিছু করতে চান, যে কারণে যে কথাগুলো উঠে আসছে। অন্যদিকে যারা ফিরে আসেন, অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি জমি জমা ভিটে মাটি বিক্রি করে যারা অদক্ষ শ্রমিক শ্রেণীর, তারা নিয়ে যান হয়তো 10 লাখ বা 5 লাখ টাকা বা 2 লাখ টাকা খরচ করে, অনেক বেশি টাকা খরচ করে যান, অনেকে জমি বন্ধক দিয়ে যান, এবং যে স্ত্রী পুত্রের সেবায় নিয়োজিত থাকেন, বাড়ির পরিবারের মা বাবার একটা পাকা বিল্ডিং বানান, কাঁচা বিল্ডিং পাকায় রূপান্তরিত হয়। উনি যখন ফিরে আসেন তখন ওনার কোনো কিছু সহায় সম্বল থাকে না, হয়তো 1 লাখ 2 লাখ টাকার সম্পত্তি নিয়ে টাকা নিয়ে আসেন, কিন্তু ওই যে জমিটা বিক্রি করেছে এটাও হয়তো আর উনি ফিরে পান, কারণ জমির দাম গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। অন্যদিকে উনি ওনার সন্তানদেরকে দেখতে পান যে যেভাবে উনি যে আলোকিত করতে চেয়েছিলেন সেটা আর হয় না, তারা সঠিকভাবে স্কুলে যাচ্ছে না গার্জিয়ানের অভাবে, বা নানা ধরনের সাংসারিক টানাপোড়েনের মধ্যে পড়ে যায়, এবং তার টাকাটাও বাড়িতে পাঠানোর পরে সেই টাকাটা মিসইউজ হয় অধিকাংশ ক্ষেত্রে। এবং উনি যখন আসেন 1 মাস 2 মাস থাকার পরে ওই টাকাটা আস্তে আস্তে হাতছাড়া হয়ে যেতে থাকে, নানা ধরনের প্রতারক শ্রেণীর পাল্লায় পড়েন, এবং টাকাটা খরচ করে উনি আবার নিঃস্ব হয়ে যান, আবার বেকার হয়ে পড়েন। এদের জন্য কিন্তু দেশের কোনো ব্যবস্থা করা হয় না। এখানে কয়েকটি দাবি দিয়েছেন ভাই, সে দাবিগুলোর সঙ্গে আমি 100% একমত। বিশেষ করে যারা ফিরে আসেন তাদের নতুন করে তাদের ওই টাকা দিয়ে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা, বা দেশে কিছু করা যায় কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ, যেটা সবচেয়ে বড় ব্যাপার। এখানে দুটো জিনিস কাজ করতেছে, একটা হচ্ছে বিদেশে যারা অনেক ভালো অবস্থায় আছেন, তাদের বিদেশের থেকে বাংলাদেশে বিনিয়োগ করার সক্ষমতা রয়েছে, তারা যদি দেশে বিনিয়োগ করেন তাহলে ওই শ্রমিকরাই যারা ফিরে আসছেন তারা কাজ করার সুযোগটা পান। আমাদের দেশের প্রায় 1,40,00,000 লোক দেশের বাইরে রয়েছে, যা অনেক দেশের নাগরিকের সংখ্যা এত না, এত জনসংখ্যা নেই। এই পরিমাণ লোক বিদেশ থেকে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু তাদের জন্য আমরা কি করছি? ধরেন বিমানবন্দরের যে ভোগান্তি সেটা একটু কমেছে নতুন সরকার আসার পরে, অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে এটা বন্ধ হয়েছে অনেকটাই। কিন্তু এই যে পুঁজিহারা লোকজন আবার ফিরে আসছে, তাদের কর্মসংস্থান কি হবে? তাদের পরবর্তী জেনারেশন আবার তারা কিছুদিন পরে বাড়ি থেকে কিছুদিন পরে আবার ফিরে যাচ্ছে, অর্থাৎ তাদের দেশের জীবন জীবিকা আর হয় না। অথচ একটা সময়ে মালয়েশিয়াতে মানে বাংলাদেশ থেকে লোক তো এখন যাচ্ছে, এক সময় তারা আসতো, এরকম একটা সময় ছিল মাহাতির মোহাম্মদের আগে। তো আমরা কেন সেই ব্যবস্থাটা করতে পারছি না? আমাদের কেন ইন্ডাস্ট্রি এভাবে গড়ে উঠছে না? সেইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হলে এত লোককে তো বিদেশে, এত অদক্ষ শ্রমিককে বিদেশে কাজ করে খেতে হতো না, তারা দেশের মাটিতে থাকতো, স্ত্রী পুত্র পরিজন নিয়ে থাকতে পারতেন, এবং দেশের জন্যই কাজ করে সেই টাকাটা আবার বরং বিদেশে রপ্তানি কাজে ব্যবহৃত, তার শ্রমটা বিদেশের রপ্তানিতে ব্যবহৃত, সে কাঁচামাল হিসাবে শ্রমিক হিসাবে যাচ্ছে। আর এখানে সে কাঁচামাল উৎপাদন করতো, সেই শ্রমটা দেশে চলে যেত, প্রোডাক্টটা দেশে যেত, তাহলে লাভটা কত হতো? কিন্তু এটা হচ্ছে না কেন? বিদেশে এখানে বিনিয়োগের ব্যবস্থাটাই এখনো দাঁড়ায়নি। 53 বছর বয়সে বাংলাদেশের, 53-54 বছর বয়সে বাংলাদেশের এখনও বিনিয়োগ করার মতন মানুষের
সংখ্যা কমে মানে বাড়েনি। কেন বাড়েনি? তার মানে নিরাপত্তার অভাব, আর্থিক নিরাপত্তার অভাব, তারপর বিনিয়োগ যে করবে সেই টাকাটা ফিরে যাবে কিনা এবং পাশাপাশি বিনিয়োগের টাকাটা উঠে যাবে কিনা সেই নিরাপত্তা নেই। বিদেশি বিনিয়োগ এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ দুটোই বিনিয়োগ হতে পারে এখানে, এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের জন্য সরকারের বিশেষ স্কিম নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং যাতে করে তারা অ্যাটলিস্ট নিরাপত্তা বোধ করে যে আমার এই টাকাটা মার যাবে না। উনি বলছিলেন একটা কথা যে ওনাদের সহায় সম্পত্তি হাতছাড়া যাচ্ছে, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার না? আপনি দেখেন যারা ধনাঢ্য বিদেশে থাকেন, যারা যাদের গুলশান বনানীতে বা উত্তরাতে বিভিন্ন জায়গায় প্লট বা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, বেদখল হয়ে যাচ্ছে, অথচ মানে এই যে দখলি সত্ত্বের যে ব্যাপারটা, আইনের যে জায়গাটা আছে, তামাদি আইন, এইটা এখন একটা আইন প্রণয়নের চেষ্টা হয়েছে গত সরকারের সময়, যে দখল করলেই হবে না, মালিকানা চলে যাবে, কাগজ যার সম্পত্তি তার। তো সেইটা যদি স্ট্রংলি দেখা হয় তাহলেও ওনারা একটু নিরাপত্তা বোধ করেন। যে আমি এই বিষয়ে প্রত্যক্ষ কিছু ঘটনা আছে আমি জানি, যেরকম অনেক আমার পরিচিত জনদের সম্পত্তি বেহাত হয়ে গেছে, এটা খুব ট্র্যাজিক ব্যাপার না? নিঃসন্দেহে। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু শুনে আসি জনাব আবু আহমেদ খিজির যেটি বলছিলেন এবং অ্যাসেটের ব্যাপারটিও বলছিলেন, সেই ব্যাপারটি যদি আরেকবার। আমি প্রথমে একটা জিনিস আপনার সঙ্গে এই সংলাপে রেজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা প্রবাস থেকে বাংলাদেশে আসি কিছু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য, কিছু প্রবলেমের সলিউশন করার জন্য, এবং বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার জন্য। প্রবলেম সলিউশন করার জন্য যখন আমরা বিভিন্ন অফিস আদালতে যাই, কালচারটা হচ্ছে এরকম, আপনারা এটা জানবেন না, আমরা একটু উপলব্ধি করতে পারি। আচ্ছা, আমরা জানি ওরা উপলব্ধি করতে, এই লোকটা তো কয়েকদিনের জন্য আসছে, হ্যাঁ, মোটামুটি তাকে একটু শান্ত রাখো, নির্দিষ্ট সময়টা পার হয়ে যাবে, চলে যাবে। আপনি একটা এডিসির অফিসে যান, ঢাকার এডিসি যাই বলেন, আমি তার একজন সাক্ষী, অভিজ্ঞ। আপনি যাবেন, আচ্ছা বসেন, তারপরে দেখবেন যে আপনি চেয়ারে বসে আছেন, দরজা দিয়ে লোক ঢুকছে, কথা বলছে যাচ্ছে, আপনি বসেই আছেন। কিন্তু সে একবারও চিন্তা করে না যে লোকটা সেখানে বসে আছে হয়তো তার মতো 10 জনকে সে এমপ্লয় করে রাখছে। তার যে সময়ের একটা ভ্যালু, একটা প্রবাসীর একটা সময়ের যে ভ্যালু কত ইম্পর্টেন্ট, এটা শুধু আমি আগেই বলেছি আমাদের নিজেদের জন্য না, এটা তো এই সরকারের জন্যে, মানে দেশের জন্য। আমি এদেশে কম সময় থাকলে পরে, বিদেশে থাকলে পরে আমি বেশি আর্ন করব, বেশি রেমিটেন্স পাঠাবো, কে হবে? লাভবান হবে, দেশ লাভবান হবে, তাই না? নিঃসন্দেহে। আচ্ছা, আমি যদি আমরা ধরি আমাদের যে কালচার, আজকে গভর্নমেন্টকে, যেহেতু এটা আমাদের অর্থনীতির একটা বিরাট মেরুদণ্ড, এটা আমরা সবাই স্বীকার করছে, শুধু স্বীকার করছেন এটাই সত্য, তাই না? অতএব গভর্নমেন্টকে কালচারালি তাদের মেন্টাল সেট আপ চেঞ্জ করতে হবে, যারা অফিস আদালতে কাজ করে, যে একটা প্রবাসী যখন আসে তোমার দায়িত্ব হচ্ছে বাকি কাজগুলোকে স্থগিত রেখে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার সমস্যা সমাধান করে ছেড়ে দাও। কিন্তু আমরা দেখছি কি তার টোটালি অপোজিট, অ্যাবসলিউটলি অপোজিট। আচ্ছা, এই জিনিসটা গেল। সহায় সম্পত্তির ব্যাপারে আপনি একটা কথা বলেছেন কি, তামাদি আইন নাকি? তামাদি আইন, জি। আচ্ছা, এখানে আরেকটা নতুন জিনিস জড়িত হয়েছে। জি, কিছুদিন আগে শুনেছি কাগজ তার জমিদার, এখন ওই দলিলের সঙ্গে আরেকটা জিনিস সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে নামজারি। এখন ওখানেই তো ফ্রড। আমার দলিল আছে, নামজারি করেছেন আরেকজনের নাম, আমার দলিলকে ফ্রড করে নাম জানি যে বাংলাদেশে থাকে সারা বছর, সে ওই তহসিলদার অফিসে যে ঘুষ দিয়ে নামজারি চেঞ্জ করে ফেলছে, মানে তার নামে করে ফেলছে। এখন আমি যখন আমার কাগজ নিয়ে যাই, আমি তো এটার মালিক না, তাই না? অর্থাৎ এই জিনিসগুলোকে বাংলাদেশ সরকারকে অ্যাড্রেস করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, এবং স্বল্প সময়ের মধ্যে প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করার জন্যে কি করা দরকার আমরা সেভাবে তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা তাদের বিরোধিতা করছি না, আমরা এখনও রাস্তায় নামতে চাচ্ছি না, হ্যাঁ, কিন্তু গত আন্দোলনের পর থেকে ইট ইজ এ ওয়েকিং আপ কল ফর এভরি কমিউনিটি ইন বাংলাদেশ। রাইট। প্রবাসীরা যে সহ্য করবে তাদেরও সহ্যের একটা সীমা আছে, আমাদেরও সহ্যের একটা সীমা আছে। আমরা যদি রেমিটেন্স বন্ধ করার ডাক দিই, হ্যাঁ, আর যদি সাকসেসফুল হয়, আমরা দৃঢ় বিশ্বাস আমরা সাকসেসফুল হব আমাদের নিজেদের স্বার্থের প্রয়োজনে, তখন এই দেশের অর্থনীতির কী অবস্থা হবে? আমরা মনে করি এটা শুধু গভর্নমেন্ট না,
আপনাদের মতো যারা সাংবাদিকতায় আছেন, বিভিন্ন পেশায় আছে, সমস্ত জাতির এটা উপলব্ধি করা উচিত। আর তাই না শুধু আপনাদের প্রত্যেক পরিবার থেকে প্রবাসী আছে। রাইট। আরেকটা জিনিস আমি বলতে চাই শেষ করার আগে, হাই কমিশন গত 50 বছরের সাকসেসিভ গভর্নমেন্টের আন্ডারে হাই কমিশনগুলো একটা পার্টি অফিসে পরিণত হয়েছে। যে পার্টি যখন ক্ষমতায় থাকে, আপনি বিশ্বাস করবেন না, সেই পার্টির ওই দেশের প্রেসিডেন্ট হচ্ছে সেই হাই কমিশনার অফিসিয়াল, নট দ্য হাই কমিশন ইজ দ্য হাই কমিশনার। হাই কমিশনার কার সঙ্গে দেখা করতে হবে, তার কাছ থেকে পারমিশন নিয়ে দেখা করতে হবে। আপনি একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে অ্যাপ্লাই করলেন, হাই কমিশনের সঙ্গে দেখা করতে চান, উনি আগে ওই পার্টির সঙ্গে যোগাযোগ করবে, উনি আমাদের পার্টির বিরোধী, তাকে দেখা করা যাবে না। এটাই কি হাই কমিশনের কাজ? মানে আমাদের প্রতিটি দেশেই তো ওই একটি দেশে দলের শাখা থাকে, ওই শাখাটাই হাই কমিশন অফিসিয়ালি, এটা তাদের পার্টির সবকিছু। এই ঘটনা আমি দেখেছি, প্যারিসে গিয়েছিলাম, তখন প্রমাণ পেয়েছি। আমরা যেটা এই সরকারকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাই কমিশনকে বাংলাদেশের জনগণের হাই কমিশনে পরিণত করেন, পার্টি হাই কমিশন থেকে বেরিয়ে আসেন, এটাকে প্রকৃত জনগণের হাই কমিশন হিসেবে রূপান্তরিত করেন, যাতে বাংলাদেশের আপামর জনসাধারণ প্রবাসী সহ উপকৃত হয়। তাহলে বাংলাদেশে শুধু আরেকটা ইস্যু আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাচ্ছি, সেটা হচ্ছে 2022 সালে আমরা একটা প্রস্তাব গভর্নমেন্টের কাছে করেছিলাম। আমাদের বাংলাদেশে দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আরেকটা হচ্ছে আমাদের প্রবাসীদের রেমিটেন্স, তাই না? আজকে আমাদের যারা রেমিটেন্স আর্ন করছে, টরন্টো থেকে মেলবোর্ন পর্যন্ত, ওদিকে টোকিও থেকে দুবাই পর্যন্ত, আপনি প্রত্যেকে এয়ারপোর্টে যান, এয়ারপোর্টে ক্লিয়ার হচ্ছে আমার ভাইয়েরা, বাথরুমে ক্লিয়ার হচ্ছে আমার ভাইয়েরা। আমাদের এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে আমরা বিশ্বের এয়ারপোর্ট আর রাস্তাঘাট ক্লিন করা আর ওই কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে জন্মগ্রহণ করেছি। আমরা গভর্নমেন্টের কাছে প্রস্তাব করেছি, আমাদের সেকেন্ড জেনারেশন যে প্রবাসীরা আছে, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে জ্ঞান কৌশল, সব কিছু তারা অর্জন করেছে, তাদের সহযোগিতায় আমরা দেশের আপামর জনগণকে সুশিক্ষিত, আজকে এই বর্তমান বিশ্বে যে এমপ্লয়মেন্ট মার্কেট রয়েছে চাকরির, সেখানে উচ্চ স্তরের কাজের জন্য যে ট্রেনিং দরকার, তার জন্য আমরা প্রোগ্রামও সাবমিট করেছি। সেই প্রোগ্রামের কিছু কিছু ন্যারেটিভ আমরা বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি, কিন্তু আমাদের সঙ্গে আর তারা যোগাযোগ করেননি। আজকে যে শ্রমিকরা যে পরিমাণ পয়সা আর্ন করছে, সেই সেম শ্রমিক তাকে আমরা 18 মাসের ট্রেনিং দিয়ে তার চেয়ে এমপ্লয়মেন্ট সেখানে যেতে পারে, সে 5 গুণ আর্ন করবে, আমাদের রেমিটেন্স কমপক্ষে 5 টাইমস ইনক্রিজ করবে। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের ইকোনমি কোথায় যাবে? তার জন্যে প্রত্যেকটা মন্ত্রী সভায় তাদের ইন্টারেস্ট থাকতে হবে। আজকে বিভিন্ন দেশগুলো, আপনি মালয়েশিয়ার কথা বলেছেন, মালয়েশিয়ান গভর্নমেন্টে তাদের যে প্রবাসীরা আছে তাদের জন্য স্পেশাল ইনসেন্টিভ দিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে আনতেছে টেকনোলজি ট্রান্সফার করার জন্যে। একমাত্র আপনার প্রবাসীরাই আপনাকে রিয়েল টেকনোলজি ট্রান্সফার দিতে পারে, অন্যেরা আপনাকে দেবে না, কারণ অন্যরা আপনাকে বিশ্বাস করে না। আমরা যারা প্রবাসী আছি, আমাদের দেশের জন্য মায়া আছে, এটা আমার দেশ, এ দেশ ভালো হলে আমি নিজেকে সন্তুষ্ট মনে করি, কিন্তু সেই পরিবেশটা আপনাদের ক্রিয়েট করতে হবে। আমরা সাথে সহযোগিতা করতে পারি, করছি, আরও করব, কিন্তু রেসিপ্রোকাল সিস্টেম আসতে হবে, সংলাপে আসতে হবে, আলোচনার মধ্যে দিয়ে আসেন আমরা একটা সুন্দর পরিস্থিতি গড়ে তুলি, সেটাই আমরা চাচ্ছি। জি, আমি আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। জনাব নাসিম চৌধুরী, আমরা আলোচনা করছিলাম, পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়েও বলা হয়ে থাকে, এই বিষয়টি যদি একটু আলাপ করবেন। জি, আসসালামু আলাইকুম। ভোটাধিকারের বিষয়টা তো এটা সর্বজন বিদিত, সবাই জানে। ভোটের সময় আমি যদি বাইরে থাকি, আমি কিভাবে ভোট দেব? আমি তো ভোট দেওয়ার জন্য 2000 পাউন্ড খরচ করে দেশে এসে ভোট দেওয়া আমার পক্ষে অথবা আমাদের প্রবাসী ভাইদের পক্ষে দেওয়া সম্ভব না।
সুতরাং তাইলে কি এই যে ১.৫ কোটি জনগোষ্ঠী একটা বিশাল যেটা ভোটাধিকারের বাইরেই থেকে যাবে? ওরা কি বাইরে থেকে গেলে তাহলে এই ভোটের রেজাল্টটা কি শুদ্ধ হবে? আমি এটা ইলেকশন কমিশনারের কাছে আমার এটা এই প্রশ্ন। সুতরাং আমার মনে হয় এইটা একটা সামগ্রিক পরিবর্তন করার জন্য সরকারের বিভিন্ন যে দপ্তর আছে তাদেরকে একটা সেল গঠন করে তাদের একটা পলিসি, লং টার্ম পলিসি করা দরকার। কারণ সব কিছুই পরিবর্তনশীল। দেশে যারা রেমিটেন্স যোদ্ধারা, আবার বলছি, এদের যে মানে ডেমোগ্রাফি এটাও চেঞ্জ হচ্ছে কিন্তু। সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতির সময় মোকাবেলা করার জন্য একটা পার্মানেন্ট সেল থাকা দরকার গভর্নমেন্টের, যে তারা কন্টিনিউয়াসলি দে উইল চেঞ্জ দেয়ার পলিসি টু অ্যাডাপ্ট দ্য নিড যে রিকোয়ারমেন্ট থাকে। সুতরাং আমি মনে করি এগুলির জন্য আমি আহ্বান করব সরকারকে যে আমাদের মতো যে সংগঠনগুলো আছে যারা বাংলাদেশ সবার ইন্টারেস্ট, প্রবাসীদের সব ধরনের প্রবাসীদের ইন্টারেস্টের দেখার ইন্টারেস্ট দেখে, তাদের মতো প্রতিষ্ঠানদেরকে নিয়ে একটা পার্মানেন্ট সেল গঠন করে একটা লং টার্ম পলিসি ক্রিয়েট করার জন্য। কারণ লং টার্ম পলিসি না হলে পরে আপনি কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারবেন না। ২-১ বছর, আজকে আমার খিদে লাগলো এক্ষুনি আমি বাজার করে খাবো, এই ধরনের আমাদের দেশ চলবে না, কোনো দেশই এটা চলে না। আমাদের অন্তত পক্ষে আগামী ৫০ বছর আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কি হবে, কি অবস্থানে এরা যাবে, দেশ কি অবস্থানে যাবে, এটা আমাদের একটা রূপরেখা তৈরি করার জন্য একটা পার্মানেন্ট সেল গঠন করা দরকার। গভর্নমেন্টের রেসপেক্টিভ মিনিস্ট্রিদেরকে এখানে, আমাদের মতো যে সংগঠনগুলো আছে আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে রেগুলারলি এদের বসার দরকার, এবং এই পলিসিগুলো রেগুলারলি যাতে অ্যাজ রিকোয়ার্ড চেঞ্জ করা যায় এবং ইমপ্লিমেন্ট করা যায় সেটার একটা ব্যবস্থা করার দরকার আমি মনে করি। তাইলেই একটা পার্মানেন্ট সলিউশনের দিকে আমরা ধাবিত হতে পারবো। আদারওয়াইজ এভাবেই পড়ে থাকবে এবং আমরা এই ধরনের অনুষ্ঠানে এসে আমাদের লক্ষ লক্ষ যে প্রবলেম আছে এগুলি বলতেই থাকবো, সংবাদে উঠতেই থাকবে, কিন্তু কোনো ধরনের সামগ্রিক সুরাহা হবে না। এই ছোটোখাটো অথবা সুরা হতে পারে, পিস মিল, বাট নট এ কম্প্রিহেন্সিভ। আমরা চাচ্ছি একটা কম্প্রিহেন্সিভ পার্মানেন্ট সলিউশন যেটা কন্টিনিউয়াসলি আমাদের প্রবলেমগুলোকে আপনার আইডেন্টিফাই করবে এবং ইমিডিয়েটলি একটা সলিউশন দেবে, যেটা হলে পরে আমাদের শুধু রেমিটেন্স যোদ্ধাদের লাভ হবে না, সমগ্র জাতির, দেশের অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, যোগাযোগ বলেন, সব কিছুতে আমরা আমাদের দেশে এগিয়ে যাবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আরেকটি ব্যাপারে ছোট করে যদি অ্যাড্রেস করেন, সেটি হচ্ছে বিদেশের কারাগারে যারা যায়, বিশেষ করে বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়, তাদের আইনি সহায়তার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ধরনের যথাযথ সহায়তা দূতাবাসগুলো থেকে পাবার কথা বা দেশের ভেতর থেকে পাবার কথা, সেই জায়গাতে কাজ করবার কতটা সুযোগ আছে, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। বিশেষ করে আপনি যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা অবতারণা করেছেন, আমি মনে করি যতগুলো হাই কমিশন এমবাসি যেখানে বেশি ধরনের এইসব জিনিসগুলো সংগঠিত হয়, বিশেষ করে লেবার ফোর্স যেখানে যায়, মধ্যপ্রাচ্য বলেন, মালয়েশিয়া বলেন, এখানের হাই কমিশন এমবাসিগুলোতে বাংলাদেশের যে বিশেষ করে লিগ্যাল সেলটাকে আরও স্ট্রং করা দরকার। এবং এই স্ট্রং করার জন্য আমার মনে হয় যে লোকগুলোকে নিয়োগ দেওয়া হবে তারা, আমার মনে হয় প্রবাসীদের মধ্যে যারা লতে ভালো করতেছে ওদেরকে নিয়োগ করতে পারলে অনেকটা লাঘব হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা সময়ের স্বল্পতার জন্য আলোচনা এগিয়ে নিতে পারছি না। জনাব নুরুল আমিন, যদি কিছু যুক্ত করেন খুব সংক্ষেপে, 1 মিনিট। আমি একটি কথাই বলতেছি, আসলে এটা দুঃখের সহিত বলতেছি। আজকে আমার প্রবাস জীবনটা হলো প্রায় 42 ইয়ার্স, মানে 42 বছর। তবে আমি বিশ্বের বহু বড় বড় সিটিগুলোতে দেখেছি এবং বিভিন্ন ন্যাশনাল লোকজনের সাথে আমাদের উঠাবসা হয়েছে। আমি ইতালি বাংলাদেশ সোসাইটির আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করি আছি সোসাইটির। তবে এখানে দুঃখের সহিত বলতেছি যে আমরা যারা রাজনৈতিক চেতনাবোধ সবাই আছে, আমরা বাঙালিরা যারা আছে, কিন্তু এই যে সাইনবোর্ডধারী বিদেশের বাড়িতে যে রাজনীতিগুলো করতেছে, এটা যে দেশের জন্য কত ক্ষতিকর, এগুলো তো মনে হয় গভর্নমেন্ট ওইগুলো কোনো সময় চিন্তাও করে না। তারা তাদের ওই দলীয় লোকগুলাকে আরো উৎসাহ দিয়ে বিভিন্ন রকম গোলযোগ বা কমিউনিটির উন্নয়নের
যেসব কাজগুলো এগুলা সম্পূর্ণ বাধাগ্রস্ত হয়ে যায়। আজকে দুঃখের বিষয় হয় আমরা আজকে আমাদের থার্ড ফোর্থ জেনারেশন এখন ইউকেতে দেখা যাচ্ছে বা বিশ্বের অন্যান্য দেশগুলোতে, এই যে আমাদের একটা কৃষ্টি কালচার ভাষা, এই ভাষাগুলা অনেক সময় আমাদের সন্তানেরা তাদেরকে আমরা ওইভাবে কোনো প্রতিষ্ঠান গড়াই উঠতে পারিনি, তাদেরকে আমাদের ভাষা বা আমাদের কালচার কি, আমাদের যে বিভিন্ন রকম আমাদের জাতীয় দিবস বিভিন্ন রকম উৎসব আয়োজনগুলো হয় যে আমরা কোনো সময় এদেরকে ওইভাবে ইনভলভ করতে পারি না। অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু, সুতরাং সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেই বিষয়ে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আমরা যেহেতু শেষের দিকে আছি, কিছু যুক্ত করবেন খুব সংক্ষেপে। আমি বলছিলাম যে বিদেশে যারা আছেন প্রবাসীদের ভোটাধিকার প্রশ্নটা ইতিমধ্যে নির্বাচন কমিশন, নতুন নির্বাচন কমিশন এ বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। তারা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। প্রায় এই পরীক্ষা নিরীক্ষার যদি সুফল পাওয়া যায় এবং প্রবাসীরা যদি বাংলাদেশে ভোট দিতে পারেন ওখানে বসেই, তাহলে এই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তারা তখন রাজনৈতিক একটা চাপ তৈরি করতে পারে, একটা বড় ধরনের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে প্রবাসী থেকে, এবং তারা তাদের অধিকারটা পাবে। বিদেশে থাকলেও বাংলাদেশের যে নাগরিক, সেই অধিকার যখনই পাবে তখন তাদের সমস্যার সমাধান করার জন্য যে কোনো সরকার ব্যতিব্যস্ত হয়ে পড়বে, কারণ তাদের ভোটটা তার সেই সরকারকে দরকার। যদি ভোটটা সুষ্ঠুভাবে হয়, সুষ্ঠু ভোট হলে এবং প্রবাসীরা যদি ভোটাধিকার পায়, তাহলে তাদের ভাগ্যের অটোমেটিক্যালি উন্নতি হবে এবং তাদের সকল সমস্যার সমাধান আজকে যেসব জায়গাতে বিলম্বিত কিংবা দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে সেই জায়গাগুলো অনেক দ্রুতই সমাধান হবে আশা করা যায়। অসংখ্য ধন্যবাদ। জনাব খিজির, শেষ করব। আমি একটু কথা বলবো শুধু, তারপরে সেটা হচ্ছে এটা দুটো দিক আছে। একটা দিক হচ্ছে আপনি নিজেই বলেছেন 1,40,00,000 আমরা বলি 1,80,00,000 প্রবাসী আছে এবং এরা সব সক্ষম, এর সব ভোট দেওয়ার রাইট আছে। তারা ভোট দিতে পারছে না কারণ তারা দেশের বাইরে, অর্থাৎ স্ব এমবেসি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা সারা বিশ্বে তার নজির রয়ে গেছে। এবং আপনি যে জিনিসটা বলেছেন গভর্নমেন্ট এ ব্যাপারে চিন্তা করছে, কার সঙ্গে কি উনি কি চিন্তা করছেন, কাদের সঙ্গে কথা বলছেন? যারা ভুক্তভোগী, আপনি যদি তার সঙ্গে কথা না বলেন, আপনি উদ্ভট একটা চিন্তা আপনার মাথায় আসছে, সেটাকে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন, সেটা কি আমাদের জন্য কোনো ভালো জিনিস আনবে? আমি তো মনে করি না। আমি মনে করি প্রবাসীদের জন্য যে কিছু করতে হয় তাদেরকে এনগেজ করতে হবে। লেটস কল এ কনফারেন্স, সমস্ত অর্গানাইজেশনকে আপনি ইনভাইট করেন, আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখি কি বেরিয়ে আসে, সবাই কি চায়। আরেকটা জিনিস হচ্ছে এই যে 1,80,00,000 প্রবাসী বাইরে আছে, প্রবাসীদের সমস্যা, আজকে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের একটা পলিটিক্যাল পার্টির বক্তব্য দেখান তো সেখানে প্রবাসীদের সম্বন্ধে কথা আছে? নাই। তাতে তাদের সমস্যাটাকে কে রিপ্রেজেন্ট করবে? তার জন্য আমরা বলছি আজকে পার্লামেন্টে প্রবাসীদের রিপ্রেজেন্টেশন আনতে হবে। যে পরিমাণ প্রবাসী সক্ষম বাইরে আছেন সেই পার্সেন্টের জন্যই পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশন দিতে হবে বাইরে থেকে, এখানকার পার্টি বেসিসে নয়, প্রবাসীদের পক্ষ থেকে সেখান থেকে নির্বাচিত হবে এবং তারা পার্লামেন্টে আসবে এবং তারা সেখানে প্রবাসীদের সব প্রবলেমগুলোকে তুলে ধরতে পারবে যাতে পার্লামেন্টের সমস্ত সদস্যরা সেখানে সিদ্ধান্ত নিতে পারে। এটাই তো সমস্যার সমাধান হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।